সুধী দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল ফিনল্যান্ড এবং বাংলাদেশ কমিউনিটি সংক্রান্ত অন্যান্য ফেসবুক গ্রুপ বা অন্যান্য গ্রুপের সম্মানিত অ্যাডমিন, আমাদের সবার প্রিয় নাজমুল পিন্টু ভাই। তো আমরা আজ ওনার কাছে জানতে চাইব ফিনল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা বা স্টাডি সিস্টেম বা স্টাডি স্ট্যান্ডার্ড এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। তো আমরা শুরুতেই নাজমুল পিন্টু ভাইয়ের কাছে জানতে চাইবো যে একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে কেন আমরা ফিনল্যান্ডকে সিলেক্ট করব। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বলেন বা আমেরিকা, অস্ট্রেলিয়া এইসব দেশের তুলনায় আমরা কেন ফিনল্যান্ডকে সিলেক্ট করব? ফিনল্যান্ডের সুযোগ সুবিধাগুলো কি? ধন্যবাদ ফাইন। ফিনল্যান্ডকে কেন আমি চুজ করব এই জিনিসটা যদি আমি আমার নিজেকে দিয়ে অ্যান্সার দিতে যাই, যে আমি যে প্রসেসগুলো যেভাবে এগিয়ে নিয়েছিলাম এবং যেভাবে ফিনল্যান্ডকে সিলেক্ট করছিলাম, ওই সময়টা যদি আমি একটু আলোকপাত করি তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় একজন স্টুডেন্টের। যেহেতু আমরা জানি যে স্টুডেন্ট অনেক সময় বুঝতে পারে না কোনটা সিলেক্ট করবে, কোন দেশটাতে যাবে, সুইডেন আসবে নাকি ফিনল্যান্ড আসবে নাকি জার্মানি আসবে। তো বরাবরের মধ্যে ফিনল্যান্ড আমার ফার্স্ট প্রায়োরিটি দেশগুলোর মধ্যে ছিল। এর মধ্যে প্রধান যে কারণটা ছিল যে এখানকার টিউশন ফি এখন পর্যন্ত ফ্রি, এবং একজন নর্মাল স্টুডেন্ট যারা কোনো দেশের জন্য ট্রাই করবে প্রথমেই তারা প্রশ্ন করবে যে সেখানে পড়াশোনাতে আমার কোনো টাকা দিতে হচ্ছে কিনা, প্লাস আমি ওখানে কাজ করে আমার যে লিভিং এক্সপেন্সগুলো আছে সেগুলো আমি কভারেজ দিতে পারবো কিনা, সেগুলো আমি বহন করতে পারবো কিনা, নিজে থেকে বাসা থেকে না এনে আমি চালাতে পারবো কিনা, এবং পড়াশোনা শেষ করার পরে আমি সেখানে সেটেল হতে পারবো কিনা। এই তিনটা প্রশ্ন বেসিক্যালি। তো এই তিনটাকে যদি আমি যে কোনো কান্ট্রির সাথে ম্যাচ করতে যাই তাহলে এই তিনটা ক্ষেত্রেই ফিনল্যান্ডকে টিক চিহ্ন দেওয়া যায়। যেমন ফিনল্যান্ডে পড়াশোনা এখন পর্যন্ত ফ্রি, ফিনল্যান্ডের বিগ সিটিগুলোতে ইজিলি কাজ করে সে খরচগুলো বহন করা যায়, এবং ফিনল্যান্ডে পড়াশোনা শেষ করবার পরও সেটেলমেন্টের সুবিধা অনেক বেশি। আমরা এখন নাজমুল পিন্টু ভাইয়ের কাছে জানতে চাইবো যে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম এবং এডুকেশন স্ট্যান্ডার্ড সম্পর্কে যদি আপনি কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, এ ব্যাপারে অনবরত আমাদের বিভিন্ন কনভারসেশন হচ্ছে আমাদের গ্রুপে, এবং আমার বিশ্বাস যে আমাদের সুপ্রিয় দর্শকেরাও খুব ভালোভাবে ব্যাপারগুলো জানেন। 2012 সালে একটা জরিপে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থাকে কিন্তু অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এবং ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা যে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে সেটা আপনারা বিবিসির লিঙ্ক আমাদের গ্রুপের ফাইল সেকশনে পাবেন ইজিলি, ইন বাংলাদেশ ইনকামিং স্টুডেন্ট ইন ফিনল্যান্ড। তো ওখানে তুলে ধরা হয়েছে যে এডুকেশন সিস্টেম বা ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম কিভাবে সারা বিশ্বের অন্যান্য এডুকেশন সিস্টেমকে প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছে। তো এডুকেশন সিস্টেমটা ব্যাপারে যদি আমি আলোচনা করতে যাই তাহলে ব্যাপারটা আসলে অনেক বড় ধরনের একটা আলোচনায় চলে আসে। তবে সামান্য একটু ধারণা দিই, যেহেতু আমাদের আমাদের বাংলাদেশের আমাদের আমাদের ভাইয়েরা এবং বোনেরা যেভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছে ভর্তি প্রক্রিয়াতে, তাতে তাদের দুইটা জিনিস জানা প্রয়োজন। এক নম্বর হলো যে তারা কোন কোন প্রোগ্রামে তারা অ্যাপ্লাই করতে পারবে, আর দুই নম্বর হলো অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। আমরা কিন্তু নর্মালি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই অনবরত, যে ভাইয়া পলিটেকনিক, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়। সেটাই আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের দেশের স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি ও অ্যাপ্লাইড সায়েন্সকে অনেকটা আমাদের দেশের পলিটেকনিকের সাথে তুলনা করে থাকেন। এই প্রশ্নটা আসলে আমি করতে চাচ্ছিলাম, বাট ভালোই হলো আপনি আগে থেকে বলে দিলেন। তো প্রথম কথাতে আসি যে আমাদের বাংলাদেশিরা কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে, তাদের মধ্যে কনফিডেন্স অনেক। আমরা কিন্তু আমাদের এরকম রেকর্ড আছে যে বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করার পরে ওখানে তারা ব্যাচেলার আবার অ্যাডমিশন নিয়ে এখানে চলে আসছেন। যদি বাংলাদেশের কোনো স্টুডেন্টের এইচএসসি পর্যন্ত কমপ্লিট থাকে তাহলে সে কিন্তু ইজিলি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর যার ব্যাচেলার কমপ্লিট আছে তাহলে সে ইজিলি মাস্টার্স অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে প্রতি মুহূর্তে আমরা যে প্রশ্নটার সম্মুখীন হই সেটা হলো যে আইএলস লাগবে কিনা, আইএলস দিব কিনা, আইএলস ছাড়া আসা যাবে কিনা। তো নর্মালি ব্যাচেলারে কিন্তু আইএলটিএস লাগতেছে 6, এবং মাস্টার্সে কোথাও 6 কোথাও 6.5, তবে ইঞ্জিনিয়ারিং 6.5 লাগবে। আমরা এখন নাজমুল পিন্টু ভাইয়ের কাছে জানতে চাইবো যে ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, এই ব্যাপারে আসলে কনফিউশন ক্রিয়েট হয়, অনেক স্টুডেন্ট আসলে দুইটা মিক্স করে ফেলে যে ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আসলে সেম জিনিস, কিন্তু এটা আসলে সেম না।
ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স বেসিক্যালি যদি ইন এ সেন্স আমরা বলতে চাই তাহলে এটা আসলে পলিটেকনিক ইউনিভার্সিটি, তবে বাংলাদেশে পলিটেকনিক ইউনিভার্সিটির মতো কিন্তু ইউরোপিয়ান পলিটেকনিক ইউনিভার্সিটি না। ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স বেসিক্যালিতে এটাতে যারা বাংলাদেশের স্টুডেন্টরা যারা আসতেছে তারা ব্যাচেলারেই ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সই আসতেছে। অপরদিকে ইউনিভার্সিটি হলো নর্মাল ইউনিভার্সিটি, যেটা থিওরিটিক্যাল বেসড। বেসিক্যালি আপনার দেখা যায় যে পলিটেকনিক ইউনিভার্সিটির মতো অত বেশি প্র্যাকটিক্যাল বেসড না। ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্টরা আসতেছে তারা মাস্টার্সে আসতেছে। অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটিতে অনেক বেশিরভাগ প্রোগ্রামগুলো ইংরেজিতে হওয়ায় সেখানে বিদেশিদের ব্যাচেলার ইনভলভমেন্ট বেশি। আবার ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামগুলো ইন্টারন্যাশনাল মানের এবং ইংরেজিতে হয়, সেগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইনভলভমেন্টটা বেশি। তো এই ক্ষেত্রে কেউ যদি চায় যে ব্যাচেলর করতে ইউনিভার্সিটিতে সে আগ্রহী, এটা কি সম্ভব যে বাংলাদেশ থেকে সে কোনো অ্যাপ্লাইড সায়েন্স না জাস্ট ইউনিভার্সিটিতে সে ব্যাচেলর করবে? আচ্ছা, হ্যাঁ, যেটা বললাম যে অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটিতে ব্যাচেলার প্রোগ্রামগুলো বেসিক্যালি আপনার ইংরেজিতে হয়ে থাকে। এই জন্য দেখা যায় ওই ব্যাচেলারে অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা আসছে, কিন্তু মাস্টার্সে ব্যাচেলার লেভেলটা এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বেশি হয়ে থাকে, অর্থাৎ ফিনিশে শুরু হয় এবং লোকাল স্টুডেন্টরা যারা ইউনিভার্সিটিতে ব্যাচেলার শুরু করছে তাদের কোর্সটা বেসিক্যালি হয় 4 থেকে 5 বছরের, যেটা একেবারে মাস্টার্স হয়ে শেষ হয়। আর মাস্টার্সটা যেহেতু ইন্টারন্যাশনালি অর্থাৎ ইংরেজিতে হচ্ছে ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো, সেহেতু মাস্টার্সই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে। ব্যাচেলার লোকাল ভাষায় হওয়ায় দেখা যায় যে ওরকম প্রোগ্রাম নাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। আচ্ছা, এখন আমি যেটা জানতে চাইবো যে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স যেখানেই আসতে চাক না কেন, যে রিকোয়ারমেন্টটা কি, প্রাথমিক যে রিকোয়ারমেন্ট আমরা আইএলটিএস বা জিমেট বা জিআরই? আচ্ছা, জিমেট জিআরই এগুলোর ব্যাপারে আসলে আমাদের কোনো বলার কিছু নাই। মাস্টার্সে বিজনেস রিলেটেড কিছু কিছু প্রোগ্রামে জিমেট চায় এবং সেটাতে জিমেট করলে আসলে দেখা যায় যে ওই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোর রেপুটেশন অনেক বেশি হায়ার, এই জন্য দেখা যায় তারা এই ধরনের রিকোয়ারমেন্ট চায়। তবে আমরা যেভাবে কথা শুরু করি যে আইএলটিএস মাস্ট, আপনার ব্যাচেলারে আইএলটিএস লাগছে 6 এবং মাস্টার্সে লাগছে কোনো কোনো ইউনিভার্সিটি 6 চাচ্ছে, কোনো কোনো ইউনিভার্সিটি চাচ্ছে আপনার 6.5, তবে ডিপেন্ড ইউনিভার্সিটির উপরে। অনেকেই প্রশ্ন করে যে 5.5 আইএলটিএস আসা যাবে কিনা। আসলে অনেস্টলি বলি 5.5 এ ফিনল্যান্ডে আসার পসিবিলিটি নাই। আপনি যদি কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনগুলো ড্রপও করেন, ওরা যখন দেখবে যে আপনার আইএলটিএস 5.5, তখন ওরা ফার্দার কোনো ডকুমেন্টে চেকিংয়ে যাবে না, অর্থাৎ ওখানে আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবে। তো আপনার আইএলটিএস কমপক্ষে 6 আপনার লাগছে ব্যাচেলারের জন্য, আর ইন জেনারেলি আমরা বলি মাস্টার্সে 6.5। এখন যেটা জানতে চাইবো যে আমরা শুনছি বা বিগত কয়েক বছর ধরে বা এখন লোকমুখে আমরা বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা শুনি যে ফিনল্যান্ড সরকার যে পড়াশোনার উপর টিউশন ফি বসাতে চাচ্ছে, বা এই নিয়ে তাদের সংসদেও মেবি ডিসকাশন হয় বা ভোটাভুটি হচ্ছে এই ধরনের। তো আপনি যদি আমাদেরকে কিছু বলেন যে কি হতে যাচ্ছে, যে ফিউচারে কি কোনো সম্ভাবনা আছে কিনা যে নিয়ার ফিউচার টিউশন ফি আচ্ছা বসানোর? এই 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 আলোচনাটা আসলে টপ অফ দ্য ফিনল্যান্ড বলা যায়, কেননা এটা বিগত কয়েক বছর ধরে এত বেশি আলোচনা হয়েছে। ফিনল্যান্ডের সবচেয়ে মজার ব্যাপার হলো যে এরা কোনো ধরনের সিদ্ধান্ত তড়িৎ গতিতে নেয় না। অনেক বছর আলোচনা সমালোচনার পরে একটা রেজাল্টে যখন আসে তখন তারা সেই সিদ্ধান্তে যায়। তো বিগত 5-6 বছর ধরেই আলোচনা চলে আসতেছে যে ইউনিভার্সিটিতে টিউশন ফি তারা ইমপ্লিমেন্ট করবে কিনা। তো এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই, আমরা এটা শিওর করতে পারি। 2016 ব্যাপারে যেটা বলা হচ্ছে যে 2016 থেকে তারা ইমপ্লিমেন্ট করতে পারে, স্টিল এটা একটা আলোচনাধীন সিদ্ধান্ত। তবে এটা কিছু আশার আলো আছে, সেটা হলো যে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন যারা আছে এবং অনেক সেই ইউনিয়নের লিডাররা তারা কিন্তু অলরেডি এটার ব্যাপারে স্ট্রংলি একটা অবস্থানে আছে যে টিউশন ফি ইমপ্লিমেন্ট করা যাবে না। আবার অনেক ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক একটা আলোচনা বলে এটাকে উড়িয়ে দিয়েছে এবং বলেছে যে ফাইনাল কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ফিনল্যান্ডে পড়াশোনা এখন পর্যন্ত ফ্রি। তো সে ব্যাপারে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন একটু অ্যাড করতে চাই যে কেন এই ধরনের সিদ্ধান্ত কথা আসলে ফিনিশ গভর্নমেন্ট ভাবছে যে তারা এই টিউশন ফি ইমপ্লিমেন্ট করবে কিনা। পার্শ্ববর্তী নর্ডিক যে কান্ট্রিগুলো আছে, যেমন ডেনমার্কে আপনি জানেন যে টিউশন ফি অলরেডি ইমপ্লিমেন্ট করে, একটা হিউজ টাকা দিয়ে ফরেন স্টুডেন্টদের কাজটা হয়। সুইডেনে কিন্তু সেম সিচুয়েশন, তারা এই টিউশন ফি ইমপ্লিমেন্ট করছে আপনার। নরওয়েরও অনুধূন অবস্থা। তো মজার ব্যাপার হলো যে সুইডেনের
টিউশন ফি ইমপ্লিমেন্ট করার পরে 80% ফরেন স্টুডেন্টের ইনভলভমেন্ট কিন্তু ফল করছে পরবর্তী বছরে, অর্থাৎ তারপর 80% প্রতি বছর যে হারে ফরেনাররা আসা শুরু করছে 80% তারা হারাই ফেলছে। তো এই জন্য নেগেটিভ পজিটিভ অনেক কিছু দেখে ফিনল্যান্ড এখনো ভাবছে যে তারা টিউশন ফি ইমপ্লিমেন্ট করবে কিনা। তবে আপনাদের আরেকটা ব্যাপার নিশ্চিত করতে চাই, 2015-এর মধ্যে কোনো ধরনের টিউশন ফি ইমপ্লিমেন্ট হবে না। 2016 থেকে হবে কি হবে না সেটা পরে অ্যানাউন্সমেন্ট আসবে। 2015 সাল পর্যন্ত আপনি নিশ্চিন্তে ব্যাচেলার অথবা মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হলো যে যদি টিউশন ফি ইমপ্লিমেন্ট হয়ও, সেই ব্যাপারে কিন্তু আসলে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। যারা 2015-এর মধ্যে অলরেডি ফিনল্যান্ডে চলে আসবেন তাদের কিন্তু টিউশন ফি ইমপ্লিমেন্ট করাটা তার জন্য একটা পজিটিভ, কেননা 2015 থেকে যারা শুরু করবে স্টাডি, পরবর্তীতে টিউশন ফি ইমপ্লিমেন্ট হলেও তাদের উপরে সেটা বর্তাবে না, অর্থাৎ তারা স্টিল ফ্রিতে পড়াশোনা করবে। এবং এতে দেখা যাবে কি 2016-তে টিউশন ফি ইমপ্লিমেন্ট যদি হয়, তাহলে এরপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসার সংখ্যা খুব আজবভাবে কমবে, এবং দেখা যায় এতে জব সেক্টরের লোকের অভাব হবে, প্রচুর পরিমাণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। টিউশন সরকার আপনার টিউশন ফি এর পরিমাণ বা স্কলারশিপের পরিমাণ বাড়িয়ে দিবে, এবং দেখা যাবে যে পোর কান্ট্রি অথবা ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, বাংলাদেশ, নেপাল, এগুলো থেকে স্টুডেন্টরা ইজিলি কিন্তু বিভিন্ন স্কলারশিপে আসতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। এক্স্যাক্টলি। তো আমরা জানি যে বর্তমানে ব্যাচেলর প্রোগ্রামে বাংলাদেশ থেকে স্টুডেন্ট আনা হচ্ছে না, তো এই নিয়ে কি কোনো আপনাদের ফার্দার পদক্ষেপ আছে কিনা, যে কোনো এমন কি কোনো আমরা কি আশা দেখতে পাচ্ছি যে পরবর্তী সেমিস্টার বা পরবর্তী বছর যে বাংলাদেশ থেকে আনা হতে পারে ব্যাচেলর? আমরা জানি যে মাস্টার্স এখানে অ্যাপ্লাই করতে পারে যেহেতু এটা ওপেন, বাট ব্যাচেলর সম্পর্কে যদি আপনি কিছু বলেন। যে আচ্ছা, ফাইম, আপনি ভালো করে জানেন যে 2012-র পর থেকে কিন্তু বেসিক্যালি বাংলাদেশে ব্যাচেলারের জন্য কোনো ধরনের এন্ট্রান্স এক্সাম অর্গানাইজ করা হয় না। তো ব্যাচেলারে আসার ব্যাচেলার অ্যাডমিশন পাওয়ার প্রথম যে ধাপটা, সেটাই হলো তাদেরকে এন্ট্রান্স এক্সামে পার্টিসিপেট করতে হয়। অর্থাৎ তারা নর্মালি অ্যাপ্লিকেশন, যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা হয় তখন তারা তাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে, এরপর তাদের বাসায় একটা পেপার যায়, ব্যাচেলারের জন্য পেপার যায়, তাতে তাদেরকে ইনভাইট করা হয় এন্ট্রান্স এক্সামের জন্য। তারা এন্ট্রান্স এক্সাম অংশগ্রহণ করে, সেটাতে তারা একটা নির্দিষ্ট মার্ক পেয়ে যখন কম্পিটিশনে অ্যাডমিশনটা পেয়ে যায়, তখনই কিন্তু পরবর্তী তারা ফার্দার প্রসেসিং এম্বাসি ফেজ থেকে শুরু করে নানা রকম প্রক্রিয়াগুলোতে যায়। এখন মাস্টার্স অলওয়েজ ওপেন, আপনি যেটা বললেন, মাস্টার্সে যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে, অনলাইনে সবকিছু হচ্ছে, অনলাইনে একটা আপনার অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, আপনার অ্যাডমিশন হচ্ছে কি হচ্ছে না, কখন ডকুমেন্ট পাঠাচ্ছে, কখন আপনার ডকুমেন্টগুলো তারা পড়ছে, সবকিছু অনলাইন হচ্ছে বিধায় মাস্টার্স অলওয়েজ ওপেন সবার জন্য সারা দেশে। সেক্ষেত্রে কোনো এন্ট্রান্স এক্সামের প্রয়োজন সেক্ষেত্রে কোনো এন্ট্রান্স এক্সামের প্রয়োজন নেই, ডাইরেক্ট ইউনিভার্সিটিতে। আর যদি অ্যাপ্লাইসিস ইউনিভার্সিটিতে কেউ নিতে চায়, সেটা আবার আরেকটা কেস, আমি ওই ব্যাপারে পরে আলোচনা করবো আশা রাখি। ব্যাচেলারে এন্ট্রান্স এক্সামটাই 2012-র পরে দেশে আর অর্গানাইজ হচ্ছে না বিধায় অনেকেই মনে করছেন যে ব্যাচেলার স্টুডেন্ট আর নেওয়া হয় না। হ্যাঁ, ইন এ সেন্স আপনি এটা বলতে পারেন যে ব্যাচেলারে যেহেতু এন্ট্রান্স এক্সাম অর্গানাইজ হয় না দেশে, সেহেতু আপনি হয়তো আর ব্যাচেলার আসতে পারছেন না। কিন্তু আপনি যেটা বলেন আশার আলো এমন কিছু আছে কিনা, আমরা কিন্তু 2012-র পর থেকে সবসময় চিন্তা করেছি যে এমন কিছু স্কোপ তৈরি করা যায় কিনা আমাদের দেশের মেধাবী ছাত্রদেরকে ইন্টারের পরে যারা বাইরে আসতে চায় তারা ব্যাচেলারে আসতে পারবে কিনা। তো আমরা কিছু পজিটিভ পাইছি, একটা পজিটিভ আমাদের হাতে অলরেডি আসছে, এবং যে ব্যাপারে আমরা আলোচনা করছি এতদিন ধরে, যে একটা ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিবে ব্যাচেলারে। তবে মজার ব্যাপার হলো তারা কোনো ধরনের এন্ট্রান্স এক্সাম অর্গানাইজ করবে না বিধায় টোটালি অনলাইন হবে বলে তারা বাংলাদেশি স্টুডেন্টরাও এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এখন কোন ইউনিভার্সিটি এটা আসলে আমরা হাতে আর কিছুদিন টাইম নিতে যাচ্ছে, আমরা জানাবো। তো এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা নেপাল, সেখানে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে। তো আমাদের দেশ থেকে কেউ যদি চায় যে ভারত বা নেপালে গিয়ে এন্ট্রান্স এক্সাম দেবে, এটা কি পসিবল কিনা? আচ্ছা, হ্যাঁ, যখন যখন অনলাইন অ্যাপ্লিকেশন ব্যাচেলারের জন্য ওপেন হয়, তখন ফিনিশ এডুকেশন অথরিটি অল টাইম সারা বিশ্বের কোথায় কোথায় তারা এন্ট্রান্স এক্সাম অর্গানাইজ করবে তাদের সেন্টারগুলো তারা পাবলিশ করে। তো সাউথ এশিয়ার মধ্যে তারা নেপালে অর্গানাইজ করছে, যেখানে তারা শুধুমাত্র নেপাল, পাকিস্তান এবং ভারত এই তিনটা দেশে স্টুডেন্টদেরকে অ্যালাউ করে সেখানে এন্ট্রান্স এক্সাম দেওয়ার ক্ষেত্রে। বাংলাদেশিরা সেখানে পরীক্ষা দিতে পারে না, স্পেশাল কেস ছাড়া, তবে নর্মালি তারা দিতে পারে না। এক্ষেত্রে তাদের একটাই ওয়ে আছে, যদি তাদের এন্ট্রান্স এক্সাম দিতে হয় ব্যাচেলারের জন্য, তাহলে তারা শুধুমাত্র ফিনল্যান্ড এসে দিতে পারবে।
যদি এন্ট্রান্স এক্সাম দিতে হয় তাদেরকে। আর যদি অনলাইনে কোনো ব্যাচেলার প্রোগ্রামে তাদের সুযোগ থাকে যেটাতে কোনো এন্ট্রান্স কিছু নেই, শুধুমাত্র রেজাল্টের উপর ভিত্তি করে অ্যাডমিশন হবে, তাহলে তো নর্মালি। আপনি যদি এখন সংক্ষেপে একটু বলেন যে ব্যাচেলরে যদি কেউ অ্যাপ্লিকেশন করে তাহলে তাদের অ্যাডমিশন বা অ্যাডমিশন প্রসেসটা কি হতে পারে, এবং এমবাসি ফেসের একটা ব্যাপার স্যাপার আছে যে আমরা জানি যে ফিনল্যান্ডের কোনো এমবাসি আমাদের দেশে নেই, সেক্ষেত্রে আমাদেরকে পার্শ্ববর্তী দেশ ভারতের নিউ দিল্লিতে যেতে হয়। তো এই ক্ষেত্রে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, আগেই বলে রাখি যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু আপনি একজন স্টুডেন্ট হিসেবে যে কেউ নিজে করে ফেলতে পারে, অর্থাৎ তাকে কোনো ধরনের ব্যক্তি সহযোগিতা ইভেন লাগবে না। তারপরে ফার্দার যে ধরনের সহযোগিতা দরকার আমরা তো অনবরত তাদেরকে কাউন্সেলিং করে যাচ্ছি অনলাইনে আমাদের সোসাইটির মাধ্যমে। তো এখন নর্মালি ব্যাচেলার হোক অথবা মাস্টার্স হোক, তাকে প্রথমে অ্যাডমিশনটা নিতে হবে নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে। অ্যাডমিশনটা নিয়েই কিন্তু তাকে পরবর্তীতে এমবাসি ফেস করতে হচ্ছে। আপনি যেটা বললেন যে বাংলাদেশিদের জন্য যে ফিনিশ এমবাসি আছে সেটা আছে নিউ দিল্লিতে। হ্যাঁ, নিউ দিল্লিতে তাকে যেতে হচ্ছে এবং তাকে ইন্ডিয়ার ভিসা, যেহেতু ইন্ডিয়াতে আমাদের ফ্রি এন্ট্রি না, তো ওখানে ইন্ডিয়ার ভিসা নিয়ে তাকে নিউ দিল্লি ফেস করতে হচ্ছে সকল ডকুমেন্টগুলো সাবমিট করে। সে যদি চায় ফিনল্যান্ডের বিভিন্ন শহর ঘুরে ইন্ডিয়ার বিভিন্ন শহর ঘুরে বেড়াতে পারে। এবং যখন তার ডিসিশন হয়ে গেল, নর্মালি 45 ডেজ লাগে ডিসিশন মেকিংয়ে, বর্তমানে সেটা হয়তো 75 ডে অথবা 64 ডে করা হয়েছে প্রবাবলি। তো এর মধ্যে তার ডিসিশনগুলো আসবে। তা এরপরে সে আবার ব্যাক করে তার নিউ দিল্লি থেকে তার কার্ডটা সংগ্রহ করতে পারে। আবার যদি কেউ চায় যে তার ডকুমেন্টগুলো সাবমিট করে আবার বাংলাদেশে ব্যাক করবে, তারপরে পুনরায় তার যদি মাল্টিপল এন্ট্রি থাকে ইন্ডিয়াতে, তাহলে সে দ্বিতীয়বার ব্যাক করে যখন তার ডিসিশন মেকিং হয়ে যাচ্ছে, সে সেটা ফোন কলেও পেতে পারে অথবা ইমেলও পেতে পারে। এমবাসি তাকে জানাবে যে তোমার রেসিডেন্ট পারমিট কার্ড তৈরি হয়ে গেছে, তুমি সেটা নিয়ে যাও, অথবা তুমি কাউকে অথরাইজড করে দাও যে এসে নিয়ে যাবে। তো এখন যদি কেউ এখানে অনেকেই প্রশ্ন করে যে ভারতের দেখা যায় যে ভিসা পায় না, অথবা দেখা যায় যে ভারতের দূতাবাস থেকে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। তো এই ক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে যদি তারা ইন্ডিয়ার দূতাবাস থেকে ভারতের ভিসাটা না পায়, তো এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে তারা আপনার নেপালের ফিনিশ এম্বাসিও ফেস করতে পারে। আবার স্পেশাল কেসে তারা মালয়েশিয়ার অথবা ভিয়েতনামের ওগুলোর ইন্ডিয়ান এম্বাসি ফিনিশ এম্বাসিও ফেস করতে পারে, এবং সেখানে ডকুমেন্ট সাবমিট করে সেখান থেকে ডিসিশন নিতে পারে। ইভেন এটা ইভেন আরো প্লাস পয়েন্ট। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের স্টুডেন্টদের হাতে যথেষ্ট পরিমাণ অপশন এক্ষেত্রে বিদ্যমান, যে আমরা যদি নিউ দিল্লিতে কোনো সমস্যা হয় তাহলে আমরা নেপাল বা মালয়েশিয়া যে কোনো জায়গায় যেতে পারি। এক্স্যাক্টলি। তবে মনে রাখতে হবে যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসলে নিউ দিল্লির ফিনিশ এম্বাসিটাকেই প্রায়োরিটি দেওয়া হয়। ইন কেস যদি সেখানে সম্ভব না হয়, তখন তারা হয়তো নেপালে অথবা। আর এই প্রসেসিং এর ক্ষেত্রে যে বিভিন্ন সময় আমরা দেখি যে আমাদের ফেসবুক গ্রুপে যে বিভিন্ন জন প্রশ্ন করে যে এমন কোনো কনসালটেন্সি ফার্ম আছে কিনা যারা ফিনল্যান্ড সম্পর্কিত এই প্রসেসগুলি করে, বা এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। যে আমাদের বাংলাদেশ ইনকামিং স্টুডেন্ট ফিনল্যান্ড, এটার বয়স কিন্তু অলরেডি 5 বছর প্লাস, 2009 থেকে শুরু করা। তো এগুলো কেন আমরা করছি, এটার একটা মাত্র কারণই হইলো যে পোলাপাইনরা যে কাজগুলো নিজেরা করতে পারবে, তারা যাতে কোনো কনসালটেন্সি ফার্মের দিকে না ঝোঁকে। যেমন আমি একটা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার বন্ধু আমার সাথে আসা, তো সে তার এই প্রক্রিয়াগুলোর জন্য একটা কনসালটেন্সি ফার্মের উপরে ছিল। তো ওই কনসালটেন্সি ফার্ম তাকে ব্যাচেলার লেভেলে পড়াশোনা ফ্রি করিয়ে দিয়েছে, এবং প্রতি মান্থলি সে 500 ইউরো করে ইভেন লিভিং এক্সপেন্সের উপর স্কলারশিপ পাচ্ছে, এরকম ভুলভাল অনেক কিছু বুঝিয়ে তার কাছে 11 লক্ষ টাকা নিয়েছে। তো এই হিউজ একটা টাকা ডেমারেজ দিয়ে তারা কিন্তু কনসালটেন্সি ফার্মের সহযোগিতাগুলো নিচ্ছে, যদিও সর্বসাকুল্যে ম্যাক্সিমাম 3 লাখ টাকার মধ্যেই কিন্তু সে নিজে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে ইন্ডিয়া যাওয়া আসা, প্লেন ফেয়ার, ফিনল্যান্ডে চলে আসা পর্যন্ত ইজিলি সে নিজে প্রত্যেকটা প্রসেসিং করতে পারে। সেখানে তার কোনো ধরনের কনসালটেন্সি ফার্মের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের অনলাইন সোসাইটি, আমাদের অনলাইন পেজ বলেন, অফিসিয়াল পেজগুলো বলেন, বাংলাদেশ কমিউনিটি ইন ফিনল্যান্ড, আবার আমাদের ইউটিউব চ্যানেলের কথাই বলেন, আবার আমাদের বাংলাদেশের ইনকামিং স্টুডেন্ট ফিনল্যান্ড, আমাদের ফিনল্যান্ডের বিগেস্ট গ্রুপ, যেখানে অলরেডি 22,000 প্লাস মেম্বার আছে, তাদের কথাই বলেন। এই প্রতিটা কাজই আমরা করছি শুধুমাত্র একটা কারণে, যাতে স্টুডেন্টরা নিজেদের প্রসেসিং নিজেই করে, তাদের সকল ধরনের জটিলতা যাতে আমরা সহজ করে দিতে পারি, এবং
তারা যাতে কোনো ধরনের কনসালটেন্সিতে দালালদের মাধ্যমে ফিনল্যান্ডে আসার ক্ষেত্রে ওই ধরনের চিন্তাও যাতে তারা না করে। পরের কোশ্চেনে আসি যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এখানে আসার পর, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে আসবেন, তো সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের দেশের স্টুডেন্টদের জন্য অপশন থাকে যে হয়তো আপনি বিজনেস ম্যানেজমেন্টে আসতে হবে বা নার্সিং ফর এক্সাম্পল আসতে পারবেন, বাট ইঞ্জিনিয়ারিং আসতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি চান, কেউ যদি চায় যে সে এখন বিজনেস ম্যানেজমেন্ট বা নার্সিং কিছু একটা বা বিআইটি বলেন কিছু একটা চয়েস করে এখানে চলে আসলো, বাট পরবর্তীতে ফিনল্যান্ডে এসে তার তার যে সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাচ্ছে সেখানে চেঞ্জ করতে চাইলো, তো এই ক্ষেত্রে কি সে জিনিসটা পারবে কিনা যে এখানে আসার পর সে তার বিজনেস ম্যানেজমেন্ট বা নার্সিং বা আইটি সেখান থেকে সে ইঞ্জিনিয়ারিং এ চলে যাবে? এক্স্যাক্টলি, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ব্যাচেলারে যেমন আমরা কিছু অর্গানাইজ যেটা করতে যাচ্ছে সেটা যদি এরকম হয় যে বিবিএ এর একটা প্রোগ্রাম, কিন্তু কোনো স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, তো কিন্তু ফিনল্যান্ডে সে আসতে পারে বিবিএ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন নিয়ে তারপরে ওইটার মাধ্যমে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই। যদি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড কোনো স্টুডেন্ট যদি ফিনল্যান্ডের বিবিএ কোনো প্রোগ্রামে চলে আসে, তবে সে পরবর্তীতে এন্ট্রান্স এক্সাম দিয়ে ইঞ্জিনিয়ারিং কোনো প্রোগ্রামে নর্মালি সুইচ করতে পারবে। তবে এক্ষেত্রে যদি কমার্স ব্যাকগ্রাউন্ড কোনো স্টুডেন্ট হয়ে থাকে, সে যদি ফিনল্যান্ডে বিবিএ তে আসে এবং সে যদি চায় যে আইটিতে পড়বে, তাহলে বেসিক্যালি আইটিতে বিআইটিতে সে পড়তে পারবে ইজিলি, যেহেতু এটা বিবিএ সাবজেক্ট। কিন্তু দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে তার বাধ্যবাধকতা থাকে, যেমন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ সে পড়তে পারবে না, কারণ যেহেতু তার ব্যাকগ্রাউন্ড কমার্স ছিল। বাট যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স, তারা যদি বিবিএ তে এখানে আসে, তাহলে তারা ইজিলি অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডে সুইচ করতে পারবে। তবে সেটার সুযোগ আছে, হিউজ একটা অপরচুনিটি আছে ফিনল্যান্ডে। আরেকটা জিনিস জানতে চাইবো যে কেউ যদি নার্সিং এ পড়তে চায়, আমরা জানি যে ফিনল্যান্ডে নার্সিং এর যথেষ্ট পরিমাণ ভবিষ্যৎ বলতে পারি আমরা, ভবিষ্যৎ উজ্জ্বল। তো সেক্ষেত্রে কেউ যদি চায় যে তাদের কমার্স ব্যাকগ্রাউন্ড বা বিজনেস ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে কি তারা এখানে এসে নার্সিং করতে পারবে? কোনো সমস্যা নেই, পারবে সে। ওকে, ধন্যবাদ। তা আমরা এখন একটু অন্যদিকে আসি, পড়ালেখার চ্যাপ্টার থেকে, যে পড়ালেখা শেষ করার পর যেটা সবারই মোটামুটি এটা নিয়ে অনেক টেনশন থাকে যে পড়ালেখা শেষ করার পর কি করবে, পড়ালেখা শেষ করার পর তারা কি বিষয়ের উপর তাদের ক্যারিয়ারটা করতে পারবে, যে ফিনল্যান্ডে কোন লাইক ক্যারিয়ার অপরচুনিটিটা কেমন পড়ালেখা শেষ করার বা গ্রাজুয়েশন করার পর? আচ্ছা, যারা ফিনল্যান্ডে পড়াশোনা করতে আসতেছেন, তাদের মধ্যে যারা পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করবেন, তাদের জন্য তো আমাদের শুভকামনা, তাদের এক্ষেত্রে আমাদের বলার কিছু নাই। তবে যারা লং টাইম থাকার চিন্তা ভাবনা করবেন, ফিনল্যান্ড ডেফিনেটলি তাদের জন্য খুব ভালো একটা অপশন। আমি নর্মালি ফিনল্যান্ড চুজ করছি, আসলে এটা অন্যতম একটা কারণ যে ফিনল্যান্ডে থাকার সিচুয়েশনটা কেমন। আর আমরা যে সকল প্রশ্নের সম্মুখীন হই যে ফিনল্যান্ডে লং টাইম থাকা যাবে কিনা, পাসপোর্ট পাওয়ার সুবিধা কেমন, সবই পজিটিভ, আসলে সবই পজিটিভ। তো পড়াশোনা শেষ করবার পরে আমরা যেটা সবসময় তাদেরকে পরামর্শ দিই যে যদি আপনি ভাষায় দক্ষতা, ফিনিশ ভাষায় দক্ষতা অর্জন না করে থাকেন অলরেডি, তাহলে আপনি ভাষার প্রতি জোর দেন এবং আপনি আপনার যে ফিল্ডে পড়াশোনা শেষ করলেন সেই ফিল্ড এবং আপনার ভাষা আপনাকে উন্নত একটা ক্যারিয়ার দিতে অনেক হেল্প করবে। আবার যদি আপনি কোনো একটা স্পেসিফিক ফিল্ডে স্পেশালাইজড হইতে চান, যেমন কোনো নার্সিং এর যদি কোনো নার্সিং রিলেটেড কোনো ডিপ্লোমা করতে চান 2 বছরের, তাহলে ভাষা প্লাস ডিপ্লোমা, অথবা যদি আইটি ব্যাকগ্রাউন্ডে কোনো ডিপ্লোমা করতে চান ভাষা প্লাস ডিপ্লোমা, অথবা আপনি যদি ফুড ইন্ডাস্ট্রিতে আপনি করতে চান, তাহলে ভাষা প্লাস ফুড ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি এগুলোতে আপনার অপরচুনিটি অনেক বেশি, অনেক হায়ার। আপনি জানেন যে 2030-এর মধ্যে 4 লক্ষ কর্মী কিন্তু দরকার, ওয়ার্কার দরকার ফিনল্যান্ড সোসাইটি, ফিনল্যান্ডের জন্য। তো এই ধরনের হিউজ একটা মার্কেট যেটা আমাদের সামনে অলরেডি উন্মুক্ত হয়েছে বা আরো সামনে আরো হবে, এগুলোতে তখন যারা সদ্য পড়াশোনা শেষ করলো তাদের কিন্তু চাহিদা বাড়ছে। তো সুযোগ আছে, হিউজ একটা অপরচুনিটি আছে। এখন তাহলে আমরা জানতে চাইবো যে ফিনল্যান্ডে আমরা ধরুন গ্রাজুয়েশন করলো কেউ বা একটা দীর্ঘ সময় এখানে থাকলো, তো সেক্ষেত্রে যে নাগরিকত্বের একটা বিষয় আসে, আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে আমরা ওই দেশটাকেই প্রায়োরিটি দেই চয়েস করার ক্ষেত্রে, যে যেখানে পাসপোর্ট পাওয়া অনেকটা সহজ। তো ফিনল্যান্ডের পাসপোর্টের ব্যাপারে যদি আপনি বলেন যে ফিনল্যান্ডের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াটা কেমন, এটা কতটা ইজি বা কতটা ডিফিকাল্ট? আচ্ছা, এখানে একটু একটু আমাদের দর্শকদের জন্য যে আপনি যখন স্টুডেন্ট ক্যাটাগরিতে আসতেছেন, স্টুডেন্ট ভিসায় আসতেছেন, তখন আপনার ভিসা ক্যাটাগরি, রেসিডেন্ট পারমিট ক্যাটাগরি থাকছে বি। আপনি যখন কাজে যাচ্ছেন,
কর্মস্থলে যাচ্ছেন বা কর্মস্থলে যখন ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করছেন, ওয়ার্ক পারমিটে যাচ্ছেন এক্স্যাক্টলি, তখন সেটা হচ্ছে আপনার এ। তো ফিনল্যান্ডে পাসপোর্টের জন্য বি ক্যাটাগরি 2 বছরকে এই ক্যাটাগরির 1 বছর হিসেবে ধরা হয়। তো এই ক্যাটাগরি ইকুইভ্যালেন্টে আপনি যদি ফিনল্যান্ডে 5 বছর থাকেন তাহলে আপনি ইজিলি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে 4.5 বছর, যেহেতু আপনি ডিউ টাইমের 6 মাস আগে 6 মাস আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার 5 বছর হওয়ার 4.5 বছর যদি এই ইকুইভ্যালেন্টের হয়ে যায় তাহলে 4.5 বছর পরেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তো এক্ষেত্রে আপনার যেটা দরকার সেটা হলো যে ভাষাটা একটা IELTS এর মতোই ভাষার উপরে আপনার একটা নর্মাল একটা এক্সাম দিতে হয়। তো ওইটাতে ওটা খুবই, আমার বিশ্বাস ওটা আসলে খুবই ইজি, কেননা আপনার কিছু মডিউলের ব্যাপার আছে, তার মধ্যে আপনি একটা নির্দিষ্ট সংখ্যক মডিউল পাস করলেই আপনার ওইটাতে পাস হয়ে যাবে। তো ওই ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেটটা যখন আপনি জমা দিচ্ছেন তখন আপনি 5 বছরের মধ্যেই পাসপোর্টটা পেয়ে যাচ্ছেন। এখানে একটা জিনিস আমি যেটা অ্যাড করতে চাই সেটা হলো যে জার্মানি সহ নানা রকম ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু আপনি যে ফিল্ডে পড়াশোনা শেষ করলেন সেই ফিল্ডে কিন্তু আপনাকে জব পেতে হবে, নাহলে কিন্তু আপনি পরবর্তীতে স্টুডেন্ট পারমিট থেকে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারেন না। কিন্তু ফিনল্যান্ডে কিন্তু এই জিনিসটা নাই। আপনি যে ফিল্ডে পড়াশোনা শেষ করেন না কেন, আপনি পরবর্তীতে যে কোনো কাজই পান না কেন সেই কাজের উপরে ডিপেন্ড করে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফিনল্যান্ডে আমাদের বাংলাদেশ কমিউনিটি, আমরা জানি যে আমাদের যথেষ্ট বড় এবং যথেষ্ট অ্যাক্টিভ একটি বাংলাদেশ কমিউনিটি আর বিদ্যমান এখানে। তো আপনি বিভিন্ন গ্রুপের অ্যাডমিন হিসেবে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে ফিনল্যান্ডের কমিউনিটিগুলো কিভাবে যাচ্ছে বা এদের কার্যকলাপ বা এই সম্পর্কে যদি কোনো ধারণা দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসলে আমাদের ফিনল্যান্ডের আমাদের বাংলাদেশি কমিউনিটি আগের চেয়ে যথেষ্ট পরিমাণে স্ট্রং, এবং আমাদের অনলাইনের বর্ধনশীল যে কার্যক্রমগুলো সেগুলো যথেষ্ট পরিমাণ এগিয়ে যাচ্ছে। এবং আমি যদি পার্সোনালি কিছু বলি তাহলে আমাদের যে সোসাইটিটা আছে সেটা আমরা প্রজেক্ট ফিউশন নামে একটা প্রজেক্টের আওতায় বিভিন্ন কার্যক্রমগুলো এগিয়ে নিচ্ছি। যেমন আমাদের প্রত্যেকটা কার্যক্রমকে যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের বাংলাদেশ ভিত্তিক এবং ফিনল্যান্ড ভিত্তিক এই দুই ভিত্তিকই আমরা সমান তালে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ভিত্তিক যদি বলতে যাই তাহলে বলতে হবে যে ফিনল্যান্ডের সোসাইটি থেকে আমরা বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে। বাংলাদেশের আমরা কিছুদিন আগে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমরা প্রায় আপনার 6টা পরিবারের মতো দারিদ্র পরিবারকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে, এবং আমরা কিছু মানুষদের গৃহ নির্মাণে সহযোগিতা করেছে। আমরা একটা খুলনাতে আপনার একটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা রুম নির্মাণ করে দিয়েছে একটা পতিত জমির উপরে। সেখানে বয়স্ক শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আপনার শিশু শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্তদের জন্য প্রতি বছর কাজ করি, গত বছর করেছে এবং এবছরও করব, এবং আশা করি সামনের বছরও করবো ইনশাআল্লাহ। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন প্রজেক্টে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশ ভিত্তিক প্রজেক্ট আমাদের ফিনল্যান্ডের সমাজ থেকে। আর ফিনল্যান্ড ভিত্তিক যে কাজগুলো এগুলো নানাভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে অনেকেই পলিটিক্যালি ইনভলভ, অনেকেই ভলান্টিয়ারি কাজের ক্ষেত্রে ইনভলভ। আমরা টোটালি নন প্রফিটেবল অর্গানাইজেশনের আওতায় ফিনল্যান্ডকে নানা রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। যারা আমাদের ফেসবুকে নানা রকম গ্রুপের সাথে যুক্ত রয়েছেন তারা আমাদের কিন্তু অনলাইন সোসাইটির ব্যাপারে খুবই স্ট্রংলি জানেন, আমি আশা করি। তো বাংলাদেশের ব্যাপারে আমরা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। আর ফিনল্যান্ডের সোসাইটির ব্যাপারে যেটা বললাম যে প্রজেক্ট ফিউশন প্রজেক্টের আওতায় আমরা ফিনল্যান্ডের বাঙালি কমিউনিটির স্কিলড মেম্বারদেরকে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। তো তার মধ্যে আমাদের এই সোসাইটিকে যত বেশি স্ট্রং করা যায় সেগুলোই আমাদের মেইন ফোকাস। তো finbiri.com এটা হলো আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আওতায় আমরা ফিনল্যান্ডের রিলেটেড সকল ধরনের তথ্য, প্রশ্নের জবাব, এবং কোন সময় কি ধরনের ইভেন্ট তৈরি হচ্ছে, জব ফ্যাসিলিটি থেকে শুরু করে জবের বিভিন্ন স্টেপগুলো, সকল ধরনের ইনফরমেশনগুলো আমাদের ওয়েবসাইটে আছে। তো এই ধরনের finbiri.com এই ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করেন তাহলে কিন্তু অনায়াসেই আমাদের এখন পর্যন্ত নানা রকম ডিসকাশনগুলো তারা এখান থেকে পাচ্ছে। এটা হলো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে যে আমাদের ফেসবুক গ্রুপ বাংলাদেশি ইনকামিং স্টুডেন্টস ফিনল্যান্ড, যে গ্রুপটা প্রথমে আমি বলতে পারি যে সবচেয়ে জনপ্রিয় একটি গ্রুপ এক্স্যাক্টলি বলা যায়, এবং বলা যায় যেটা আমাদের সোসাইটিকে অনেক বেশি
ফোকাস করছে। আমি ফিনল্যান্ডে আসি 2009 সালে, এবং ফিনল্যান্ডে আসার দুই মাসের মাথায় আমি এবং আমার এক বন্ধুর সহায়তায় এই গ্রুপটা শুরু করি। আলহামদুলিল্লাহ এখন এই গ্রুপটার মেম্বার সংখ্যা 22,000-এর উপরে চলে যাচ্ছে, এবং আশা করি এটা আরো বেশি বাড়বে। এই গ্রুপে অনবরত নানা রকম ডিসকাশন হচ্ছে, নানা রকম ব্যাপারে আলোচনা হচ্ছে, যা বাংলাদেশ থেকে এবং ফিনল্যান্ডের বাইরে থেকে বিভিন্ন স্টুডেন্টরা খুবই লাইভ আমাদের সাথে কথোপকথন চালাতে পারছেন এবং তড়িৎ গতিতে বিভিন্ন প্রশ্নের জবাব পাচ্ছেন। তো এটা হলো আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। এরপরে আমরা যাচ্ছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, বাংলাদেশি কমিউনিটি ইন ফিনল্যান্ড। এই পেজে আমাদের বিভিন্ন ধরনের তথ্যগুলো উঠে আসছে, আমাদের ওয়েবসাইটের ইনফরমেশনগুলো উঠে আসছে। কোনো আপনি জানেন যে ডিসেম্বরের 1 তারিখে ফ্রি এডুকেশনস একটা ইভেন্ট ছিল। ফিনিশ গভর্নমেন্টের টিউশন ফি ইমপ্লিমেন্টের যে সিদ্ধান্ত, তার বিরোধিতা করে বিভিন্ন ফিনিশ লোকাল পিপলরা আপনার ইভেন্ট অর্গানাইজ করে, অ্যাসেম্বলি বলেন, প্রোটেস্ট বলেন, বিক্ষোভ বলেন, যেটাই বলেন সেটা অর্গানাইজ করে, যেটাতে আমাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সেই সিদ্ধান্তগুলো, সেই লাইভ ইভেন্টগুলো আমরা তুলে ধরেছে, এবং এ থেকে এবং নানা রকম প্রশ্নের জবাব আমরা দিচ্ছি। বাম সাইডে আপনি লক্ষ্য করবেন বিভিন্ন মেম্বারদের প্রশ্নের জবাব। এরপরে যে গ্রুপটার কথা বলবো সেটা হলো বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল ইন ফিনল্যান্ড। এটা হলো একান্তই আমাদের নিজস্ব, যারা ফিনল্যান্ডে বসবাস করছে তাদের গ্রুপ। আমরা এখানে ফিনল্যান্ডের উন্নয়নমূলক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জিনিস আলোচনা, ওপিনিয়ন জানা, সবকিছু এখানে হয়ে থাকে। যেমন বাংলাদেশে আমরা কোনো শীতার্ত মানুষদের জন্য যে ধরনের প্রজেক্টে এখন আবার যেটা চলছে সেই ব্যাপারে আহ্বানও করা হয় এই গ্রুপের মাধ্যমে। আবার ফিনল্যান্ডে বসবাসরত কোনো বাঙালি যদি কোনো কিছু জানতে চান তাহলে তিনি এখানে প্রশ্ন করেন, এবং সেখানে আমাদের কাছ থেকে তড়িৎ গতিতে বিভিন্ন আলোচনা, বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন ইনফরমেশনগুলো পাচ্ছেন এই গ্রুপ থেকে। তো বাংলাদেশি স্টুডেন্টস কাউন্সিল ইন ফিনল্যান্ড বেসিক্যালি শুধুমাত্র ফিনল্যান্ডে বসবাসরত বাঙালিদের অনলাইন সোসাইটি, যেখানে ফিনল্যান্ডের বাইরেও বাঙালিরা মেম্বার হিসেবে আছেন, তবে তারা শুধুমাত্র আমাদের কার্যক্রম দেখার জন্য, কিন্তু মেইনলি এটা আমাদের পার্সোনাল একটা ডিসকাশন অনলাইন সোসাইটি। এরপরে আমাদের আরেকটা সোসাইটি হলো জবস ইন ফিনল্যান্ড। কর্মহীনকে বানানোর ক্ষেত্রে এই সোসাইটিটা ক্রিয়েট করা, ফেসবুক সোসাইটি অনলাইন। বিভিন্ন ধরনের কাজের যে অফারগুলো আমাদের হাতে আসতেছে, আমরা অনবরত এখানে সেগুলো তুলে ধরছি, এবং যাদের কাজ নেই অথবা যারা মনে করছে যে এই ধরনের কাজ আমি করতে পারবো, তারা তড়িৎ গতিতে এই ধরনের কাজগুলো লুফে নিচ্ছে। তো এই হইলো আমাদের ফেসবুক অনলাইন সোসাইটির একটা বিবরণ। এখন যেটা আসবো সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এটা হলো বাংলাদেশের কমিউনিটি ইন ফিনল্যান্ড, এবং আমাদের যে ভিডিওগুলো রেকর্ডিং হবে, যে ভিডিওগুলো সামনে আমরা যে কাজগুলো করব, সবগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে, নতুন কোনো সোর্স না আসা পর্যন্ত। তো আপনারা, আমি বলবো যে সাবস্ক্রাইব বাটন এখানে দেখা যাচ্ছে, তো এখানে ক্লিক করে সাবস্ক্রাইবার হিসেবে থাকতে পারেন। আমাদের নানা রকম লাইভ প্রোগ্রামগুলো এখানে টেলিকাস্ট করা হবে আশা রাখা যায়। হলো আমাদের অনলাইন সোসাইটির ব্যাপারে। তবে ফিল্ডে ওয়ার্কে যেমন ফিনল্যান্ড রিলেটেড বিভিন্ন কাজ তো আমরা বিভিন্ন জায়গায় করে যাচ্ছি, যেমন আমরা যারা নিউ স্টুডেন্ট আসছিল তাদের উপরে আমরা পার্টি অর্গানাইজ করেছিলাম, এবং ফিনল্যান্ডে কীভাবে আগাতে হবে সে ব্যাপারে। এবং বাংলাদেশে আমরা সেমিনারের কথা ভাবছি। আমাদের সেমিনার জানুয়ারিতে হয়তো নাও যেতে পারে, হয়তো ফেব্রুয়ারির দিকে করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা আমাদের টিমও তৈরি করছি যে কারা এই ধরনের সেমিনার করতে পারে। তবে ব্যাচেলার এবং মাস্টার্সের অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হবে জানুয়ারির মধ্যে। তো আমরা চাচ্ছি না যে আমাদের সেমিনারের জন্য যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবে তাদের যাতে লেট না হয়। তো এই জানুয়ারি সেশনটা জেনহাও ধরার জন্য আমাদের যত ধরনের অনলাইন ভিডিও অথবা ভিডিও টিউটোরিয়াল টাইপ অথবা লাইভ ইনফরমেশনস যেভাবে দেওয়া যায় আমরা সেভাবে দিয়ে যাব, এবং পরবর্তীতে যারা অ্যাপ্লাই করে ফেলবেন জানুয়ারির মধ্যে, যারা ভর্তি প্রক্রিয়াতে আগে থাকবেন তারা তো আছেই, এবং যারা সামনে ফিউচারে আসতে পারেন তাদের নানা রকম ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা এই সেমিনারগুলো ফেব্রুয়ারি থেকে যে কোনো একটা সময় অর্গানাইজ করবো আশা করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ, এবং আসলেই বলা যায় যে এই উদ্যোগটা যথেষ্ট পরিমাণ, আমরা যতটুকু আমি জানি যে অন্য কোনো দেশে আমার মনে হয় না এই ধরনের কোনো প্রোগ্রাম আছে বা এই ধরনের কোনো কমিউনিটি আছে। তো স্পেশালি কিন্তু আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সোসাইটির জন্য এই ধরনের কার্যকলাপ আপনি বা যারা আছেন যে এর সাথে জড়িত যে এগুলি করে যাচ্ছেন।
তো আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো একদম শেষে যেটা আমি চাইবো যে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ ফাইন। ফিনল্যান্ডের সোসাইটির জন্য আসলে আমরা যা করছে বাংলাদেশ কমিউনিটিকে স্ট্রং করার জন্য, এটার অবদান শুধু আমার না, আমার সাথে যারা কাজ করছেন নিরলসভাবে। আমি পজিটিভ মাইন্ডের এমন কিছু মানুষ পেয়েছি যারা যথেষ্ট স্কিলড এবং যারা সোসাইটি ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে পর্দার সামনে অথবা পর্দার আড়ালে। তাদের অবদান সবকিছু। আর 2009 সাল থেকে এই অনলাইন সোসাইটির মাধ্যমে বিভিন্নভাবে কাজ করাটা আসলে আমাদের শুধু ফিনল্যান্ড না, ইউরোপে বসবাসরত অন্যান্য বাঙালি সোসাইটিকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। যেমন জার্মানি বলতে পারবো, সুইডেন এবং অন্যান্য কিছু, এস্তোনিয়া ইভেন। তো এরা যথেষ্ট পরিমাণ অনুপ্রাণিত হয়েছে এবং আমাদের অনুকরণে দেখা যায় যে নানা রকম কার্যক্রম শুরু করেছে। তো এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাইবো সেটা হলো যে জীবনটা আপনার, এবং আপনাকে ঠিক করে নিতে হবে আপনার লক্ষ্য এবং গোল কি, উদ্দেশ্য কি, আপনি কিভাবে সামনে আগাবেন। তো কে কি বললো, হতাশাজনক যে ধরনের কথাই আপনি শুনেন না কেন, সেটা আসলে আপনার সামনে যাওয়ার চালিকা শক্তি কখনোই হতে পারে না। ফিনল্যান্ডে যদি আপনি আসবেন, এই কথাটা যদি আপনি ঠিক করে ফেলেন, এই গোলটা যদি আপনি স্থির করে ফেলেন, তাহলে আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নাই এবং অপেক্ষা থাকারও কিছু নাই। যে ধরনের ইনফরমেশন দরকার তা অনবরত আমরা দিয়ে যাচ্ছি, যে ধরনের সহযোগিতা দরকার তা আমরা অনবরত দিয়ে যাচ্ছি। আপনাদের জন্য আমরা, আর আমাদের জন্য আপনি। ধন্যবাদ পিন্টু ভাই আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং আশা করি আমাদের দর্শকরা আপনার এই মূল্যবান তথ্যগুলিকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিবে এবং কাজে লাগাবে তাদের ফিউচারের জন্য, বা যারা বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসতে চায়। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা ধন্যবাদ ফাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ সবাইকে যারা এই ইভেন্টটা, এই ভিডিওটা সাকসেসফুল করলো। ধন্যবাদ।